নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে আলোচনা করা যায়, তো গতকাল ভারত তারা মালদ্বীপের বিরুদ্ধে 3-0 গোলে জয়লাভ করেছে, যেখানে গতকালের ম্যাচের শুরুর থেকেই ভারতকে কিন্তু বেশ আক্রমণাত্মক ছন্দে খেলতে দেখা যায়। গতকালের ম্যাচে লিস্টন কোলাস এবং নাওরেম মহেশ এই দুইজন আমাদের জাতীয় দলের দুই উইং দিয়ে এতটাই আক্রমণ হানিয়েছে যে আক্রমণটাকে রুখতে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে মালদ্বীপের ডিফেন্ডাররা। গতকাল অজস্র আক্রমণের সুবাদে ম্যাচের 34 মিনিটের মাথায় রাহুল বেকের দুর্দান্ত একটা হেডে প্রথম বল জড়ায় মালদ্বীপসের জালে, এবং রাহুল বেকের গোলের সুবাদেই প্রথমার্ধের শেষে 1-0 গোলে এগিয়ে থাকে ভারত। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও গোলে লিড নেওয়ার জন্য আক্রমণ শুরু করে ব্লু টাইগার্সরা। অপরদিকে মালদ্বীপস দলের প্লেয়াররাও তারা ম্যাচের সমতা ফেরানোর জন্য আক্রমণ শুরু করে। তবে ম্যাচের 66 মিনিটের মাথায় নাওরেম মহেশের দুর্দান্ত একটা কর্নার কিক থেকে লিস্টন কোলাসও দুর্দান্ত একটা গোল তুলে নেয়, এবং এই গোলের সুবাদেই ভারত এগিয়ে যায় 2-0 ফলাফলে। এবং এই গোলের পর থেকেই মালদ্বীপসের প্লেয়াররা তারা কিন্তু কার্যত মেন্টালিভাবে পিছিয়ে পড়ে, এবং তারপর ম্যাচের 77 মিনিটের মাথায় লিস্টন কোলাসর দুর্দান্ত একটা ক্রস থেকে মালদ্বীপের জালে বল জড়িয়ে দেয় লিডার লেজেন্ড সুনীল ছেত্রী, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 3-0। এবং এই 3-0 গোলেই গতকালের ম্যাচে মালদ্বীপকে হারায় ভারত। এবং গতকাল জয় পেয়ে দীর্ঘ 1.5 বছর পর ভারত তারা কিন্তু আবারও জয়ের সরণিতে ফিরল। তো গতকালের ম্যাচে গোল পেয়ে লিস্টন কোলাসও জাতীয় দলের জার্সিতে তার কিন্তু প্রথম গোলটা সে তুলে নিয়েছে। অপরদিক দিয়ে সুনীল ছেত্রী তিনি গতকাল গোল করে তার জাতীয় দলের জার্সিতে তিনি 95তম গোলটা তিনি করে ফেললেন। এর পাশাপাশি বিশাল কায়েত সে অবশেষে গতকাল জাতীয় দলের প্রথম একাদশের সুযোগ পেয়েছে, এবং গতকালের ম্যাচে সুযোগ পেয়ে বিশাল কায়েত সে কিন্তু ক্লিন সিট রেখেছে। তবে বিশাল কায়েতকে গতকালের ম্যাচে তেমন একটা চ্যালেঞ্জের মুখেও কিন্তু পড়তে হয়নি, কিন্তু বিশাল কায়েত সে মোহনবাগান জার্সিতে যেমন পারফরমেন্স করে এসেছে তাতে এটা বলাই যায় যে কোনো কঠিন পরিস্থিতিতেও বিশাল কায়েত সে কিন্তু নিজের সেরাটা উজাড় করে দিত গতকালের ম্যাচে। তবে গতকালের ম্যাচ থেকে ভারত জয় ছিনিয়ে আনলেও গতকালের ম্যাচ থেকে কিন্তু একটা বড় দুঃসংবাদ বেরিয়ে এসেছে আমাদের ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। আর সেই দুঃসংবাদটা হলো গতকাল পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ে ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এবং তার চোটটা এতটাই গুরুতর হয় যে আগামী 25 তারিখ বাংলাদেশের বিরুদ্ধেও ম্যাচ থেকে কিন্তু তিনি ছিটকে গেছেন। তো এর আগেই আশিস রায় এবং লালরেঞ্জুয়েলা ছাংতে এরা দুজনেই কিন্তু ছিটকে গেছিল জাতীয় দল থেকে। তবে এবার গতকালের চোটের তালিকায় জুড়ল আরও 2 প্লেয়ারের নাম, যারা হচ্ছে মনবীর সিং এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ। সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগেই জাতীয় দলের প্রথম একাদশের এতজন প্লেয়ারের ছিটকে যাওয়াটা কিন্তু কার্যত একটা বড় দুঃসংবাদ সেটা বলাই যায়। তবে আশা করা যাচ্ছে গতকাল ভারত যেমন পারফরমেন্স করেছে বাংলাদেশের বিরুদ্ধেও এই একই রকমের পারফরমেন্স করতে পারলে বাংলাদেশকেও কিন্তু একটা বড় ব্যবধানে হারানো সম্ভব। তো আমরা সকলেই আশা করব জাতীয় শিবির থেকে যেন আর কোনো প্লেয়ার নতুন করে চোট না পায়। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল ইতিহাসের অন্যতম সেরা এবং সফল কোচ অ্যান্থনি লোপেস হাবাসকে নিয়ে। তো এই অ্যান্থনি লোপেস হাবাস যে আইএসএলের অত্যন্ত অভিজ্ঞ এবং সফল একজন কোচ সেটা তোমরা জানো, এবং এই হাবাস সে ইতিমধ্যেই আইএসএলের কাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সে আইএসএলের লিগ শিল্ডও জয় করে নিয়েছে, যার কারণে আইএসএলের প্রতিটা ম্যানেজমেন্টই কিন্তু চায় অ্যান্থনি লোপেস হাবাসের মতন অভিজ্ঞ এবং সফল একজন কোচকে নিজেদের দলের হেড কোচের পদে নিযুক্ত করতে। আর ঠিক সেই মতনই কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট, যারা দীর্ঘ কয়েক বছর ধরে আইএসএলে ভালো পারফরমেন্স করার জন্য চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ফিরেছে, এবং এই মরশুমেও আইএসএলে ভালো ফলাফল করার জন্য তারা দলের নতুন কোচ নিযুক্ত করলেও দিনের শেষে সেই হতাশাটাই কিন্তু প্রাপ্তি হয়েছে কেরালা ব্লাস্টার এফসির, যার কারণে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা এই মরশুমে তাদের দলে নিযুক্ত করা নতুন হেড কোচকেও কিন্তু বিতাড়িত করে দিয়েছে। আর সেই কারণেই কোচ অ্যান্থনি লোপেস হাবাসকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। ইভেন গত কয়েকদিন আগে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কোচ অ্যান্থনি লোপেস হাবাসের সাথে কথাবার্তা বলার জন্য তারা কলকাতাতেও এসেছিল। তো তোমরা জানো কোচ অ্যান্থনি লোপেস হাবাস তিনি আইএসএল সমস্ত সফলতা অর্জন করে বর্তমানে তিনি আই লিগের দল ইন্টারকাশি দলের হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন, ইন্টারকাশি দলকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএলে প্রমোট করানোর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো কোচ অ্যান্থনি লোপেস হাবাসকেই আগামী মৌসুমে দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করতে প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট, এবং তারা চাইছে আসন্ন সুপার কাপের আগেই তাদের দলের নতুন হেড কোচকে চূড়ান্ত করে তাদের দলের সাথে যুক্ত করতে।
তবে এই বিষয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের কাছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে একটা লোভনীয় অফার আসা সত্ত্বেও কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসির অফারকে সরাসরি না করে দিয়েছেন। কারণ তিনি এই মরশুমে নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি ইন্টারকাশি দলকে কোচিং করাতে এসেছেন এবং ইন্টারকাশি দল তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সেহেতু ইন্টারকাশির এই মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু প্রবল। সেক্ষেত্রে ইন্টারকাশি যদি আই লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে আগামী মৌসুমে ইন্টারকাশি দলের হেড কোচ হিসাবেই আইএসএলে কামব্যাক করবেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। তবে যদি ইন্টারকাশি দল তারা এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন না হয় তাহলে পরবর্তীতে কেরালা ব্লাস্টার এফসির অফারকে কিন্তু ভেবে দেখতে পারেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলে আসতে মোটেই আগ্রহী নয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের নতুন হেড কোচ হিসাবে কাকে নিযুক্ত করে। অপরদিক দিয়ে আই লিগে ইন্টারকাশি দলের পারফরমেন্সের উপরেও কিন্তু এখন সকলেরই নজর থাকবে, কারণ কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে আবারও আইএসএলে কামব্যাক করতে দেখার জন্য মুখিয়ে রয়েছে অজস্র হাবাস প্রেমীরা। সেহেতু শেষ পর্যন্ত প্রথম মরশুমেই ইন্টারকাশি দলকে চ্যাম্পিয়ন করিয়ে আইএসএলে প্রমোট করিয়ে নিজের নামের পাশে আরও একটা সফলতার মুকুট তুলতে পারে নাকি কোচ অ্যান্তোনিও লোপেস আবাস, সেই দিকে কিন্তু আমাদের সকলের নজর থাকবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের এক প্লেয়ারের দল ছাড়ার বিষয় নিয়ে। তো সেই প্লেয়ারটা আর কেউ নয়, সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার গ্লেন মার্টিন্স। 40 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় মিডফিল্ডার গ্লেন মার্টিন্স তার ক্লাব ক্যারিয়ারে তিনি দুবার আইএসএল লিগ শিল্ড, দুবার ডুরান্ট চ্যাম্পিয়ন এবং একবার আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছেন। 2022-23 মৌসুমে কোচ জুয়ান ফের্নান্ডোর হাত ধরে গ্লেন মার্টিন্স সে এফসি গোয়া থেকে লন্ডিলে যোগ দেয় মোহনবাগান জার্সিতে। জুয়ান ফের্নান্ডোর আমলে গ্লেন মার্টিন্স সে মোহনবাগান জার্সিতে নিয়মিত মাঠে নামলেও মোহনবাগান দল থেকে জুয়ান ফের্নান্ডোর বিদায় হয়ে যাওয়ার পর মোহনবাগান জার্সিতে আর কিন্তু তেমন একটা মাঠে নামার সুযোগ হয়নি এই ভারতীয় মিডফিল্ডারের। কারণ মাঠের মধ্যে নেমে গ্লেন মার্টিন্স সে কেমন পারফরমেন্স করে সেটা কিন্তু এখনও কারোর কাছেই তেমন একটা স্পষ্ট নয়, যার ফলে গ্লেন মার্টিন্সকে তেমন একটা মাঠে নামানোর রিস্ক নেননি মোহনবাগান দলের দুই কোচ অ্যান্তোনিও লোপেস আবাস এবং হোসে মলিনা। তো এই মে মাসেই মোহনবাগানের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে গ্লেন মার্টিন্সের, এবং যেমনটা আপডেট মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু আর গ্লেন মার্টিন্সের সাথে চুক্তি বৃদ্ধি করতে মোটেই রাজি নয়। তো এফসি গোয়া দলের সাথেও এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে গ্লেন মার্টিন্সের, যার ফলে এই মে মাসের পরেই গ্লেন মার্টিন্স সে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। এবং যেমনটা খবর, এই ভারতীয় মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য আইএসএলের ক্লাব চেন্নাইন এফসি তারা আগ্রহ প্রকাশ করেছে, এবং চেন্নাইন এফসির পাশাপাশি আই লিগের বেশ কয়েকটা ক্লাবের থেকেও অফার এসেছে গ্লেন মার্টিন্সের কাছে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে গ্লেন মার্টিন্স সে আগামী মৌসুমে কোন দলে যোগ দেয়। তবে আমার ব্যক্তিগত মতামত হিসাবে গ্লেন মার্টিন্স সে যদি নিজেকে প্রমাণ করতে চায় তাহলে তাকে আই লিগের ক্লাবেই যোগ দেওয়াটা বেটার হবে, আর যদি তিনি তার পারফরমেন্সের দিকে নজর না দিয়ে তিনি পয়সার দিকে নজর দেয় তাহলে তাকে আইএসএলের কোনো ক্লাবেই বেঞ্চ গরম করাটাই বেটার হবে। তো যাক, আবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে এক নতুন প্লেয়ারের রুমর নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আগামী মৌসুমে এশিয়া মঞ্চে সফলতা পাওয়ার জন্য দল গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, এবং এশিয়া মঞ্চে সফলতা পেতে হলে মোহনবাগান দলে একজন বিদেশি কোয়ালিটির মিডফিল্ডার কিন্তু খুবই প্রয়োজন। এবং যেমনটা খবর, আসন্ন মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও চাইছে হাই কোয়ালিটির একজন বিদেশি মিডফিল্ডার দলে নিতে। তো গত কয়েকদিন আগে যেমনটা রুমার বেরিয়ে এসেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সৌদি প্রো লিগের পয়েন্টস টেবিলের টপ 4টে দলের মধ্যে যে কোনো একটা দল থেকে একজন বিদেশি মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং সেই মতনই আল হিলাল দলের 30 বছর বয়সী সৌদি আরবিয়ার সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ কান্নর নাম বেরিয়ে এসেছে মোহনবাগান দলে অ্যাজ এ রুমার হিসাবে। তো এই কান্ন সে বর্তমানে আল হিলাল দলের হয়ে খেলছে। 7.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কান্ন সে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। সৌদি আরবের জাতীয় দলের হয়ে 60টা ম্যাচও তিনি খেলেছেন, যেখানে 60 ম্যাচে 5টা গোলও রয়েছে তার নামের পাশে। 2017-18 মরশুম থেকেই এই কান্ন যুক্ত রয়েছে এই আল হিলাল দলের সাথে। আল হিলাল দলের হয়ে এখনও পর্যন্ত 273টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 273টা ম্যাচে 22টা গোল এবং 22টা অ্যাসিস্টও তিনি করেছেন। তো এই কান্ন যে একজন কোয়ালিটির মিডফিল্ডার তাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই, এবং এই কান্নর সাথে আল হিলালের এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর এই কারণেই যেমনটা মনে করা হচ্ছে এই কান্নই হয়তো মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে রয়েছে ওই রুমার অনুযায়ী। তো সত্যি যদি এই কান্ন মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে থাকে তাহলে কিন্তু এটা সত্যিই মোহনবাগান দলের জন্য একটা বড় টার্গেট হতে চলেছে, এবং যদি কান্নকে মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত চূড়ান্ত করতে পারে তাহলে কিন্তু এই ডিলটা মোহনবাগানের জন্য আরও একটা সেরা সাইনিং হয়ে যাবে। তবে সবশেষে একটাই প্রশ্ন, সৌদি প্রো লিগ ছেড়ে কান্ন কি আইএসএলে আসতে রাজি হবে?
কারণ আল হিলালের থেকে যদি কান্নোর কাছে আর কোনো কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার নাও এসে থাকে, তবুও কান্নোর যে অ্যাবিলিটি রয়েছে সে কিন্তু সৌদি প্রো লিগের যে কোনো দলের টপ টার্গেট লিস্টে থাকবে। তবে যদি কোনো প্রকারে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই কান্নোকে দলে নিয়ে আসতে সফল হয়, তাহলে কান্নোর অন্তর্ভুক্তিতে মোহনবাগান দলের মিডফিল্ড যে দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে দলের মিডফিল্ড পজিশনকে আরও স্ট্রং করতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোন সেরা মিডফিল্ডারকে দলে চূড়ান্ত করে আসন্ন মরশুমে। তো বন্ধুরা, তোমরা এই কান্নোকে যদি আগামী মরশুমে মোহনবাগান দলে দেখতে পাও, তাহলে এই ডিলটা মোহনবাগানের জন্য কতটা উপযুক্ত একটা ডিল হবে, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মনবীর সিংকে নিয়ে। তো গতকাল সকালে যেমনটা খবর জানা গেছে, মনবীর সিং সে জাতীয় ক্যাম্পে চোট পেয়েছে, যার ফলে ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগেই রুলড আউট হয়ে যেতে হয় মনবীর সিংকে। আর মনবীর সিংয়ের এই চোটের বিষয় নিয়ে এবার কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেও মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি বলেছিলেন তিনি আশা রাখছেন জাতীয় শিবিরে গিয়ে তার দলের প্লেয়াররা চোটমুক্ত অবস্থায় ফিরতে পারবে। তবে শেষ পর্যন্ত গিয়ে মলিনার আশাটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো এবং তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার মনবীর সিং তাকে কিন্তু চোটের কবলে পড়তে হলো। এই মৌসুমে লিগ শিল্ড জয়ের পর মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট রয়েছে আইএসএলের কাপ চ্যাম্পিয়নও হওয়া এবং আগামী 3 তারিখ এবং 7 তারিখ আইএসএলের সেমিফাইনালের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান দল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের প্রধান প্লেয়ারের চোট পাওয়ার বিষয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে কিন্তু মোহনবাগান কর্তারা। মনবীর সিংয়ের চোট পাওয়ার পর যেমনটা খবর জানতে পারা যায়, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু মনবীর সিংকে তড়িঘড়ি কলকাতায় ডেকে পাঠিয়েছে এবং গতকালই কলকাতায় পৌঁছে গেছে মনবীর সিং। এবং যেমনটা খবর, আজ থেকেই মনবীর সিং সে তার চোটের রিকভারি করা শুরু করবে মোহনবাগান দলের ফিজিওর তত্ত্বাবধানে। তবে মনবীর সিংয়ের বক্তব্য অনুযায়ী সে অতিরিক্ত ওজন নিয়ে অনুশীলন করার ফলেই তাকে চোটের কবলে পড়তে হয়েছে। এর পাশাপাশি জাতীয় শিবিরে দুবেলা করে অনুশীলনও করানো হচ্ছে। তো এই বিষয় নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জানিয়েছে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকার পাশাপাশি তাদের দলেরও সেমিফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এই 3 তারিখ থেকেই। সেক্ষেত্রে এগুলো জানার পরেও কেন জাতীয় শিবিরে দুবার করে অনুশীলন করানো হচ্ছে, প্লাস মনবীর সিংকে কেনই বা অতিরিক্ত ওজন নিয়ে অনুশীলন করানোর নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় শিবির থেকে। তো এর আগেও মোহনবাগান দলের আরেক গুরুত্বপূর্ণ প্লেয়ার আশিক কুরুনিয়ান সে একই কারণে জাতীয় শিবির থেকে চোট পেয়ে সে কিন্তু দীর্ঘ 1 মরশুমের জন্য তাকে মাঠের বাইরে ছিটকে যেতে হয়। সেক্ষেত্রে যদি শেষ পর্যন্ত আশিক কুরুনিয়ানের মতনই মনবীর সিংয়েরও অবস্থা হয়, তাহলে কিন্তু এটা মোহনবাগান দলের জন্য বেশ একটা ধাক্কা হতে চলেছে সেটা বলাই যায়। কারণ বর্তমানে মোহনবাগানের স্কোয়াডে মনবীর সিংকে রিপ্লেসমেন্ট করার মতন উপযুক্ত কোনো ব্যাকআপ প্লেয়ারও নেই এবং বিগত কয়েক মরশুম ধরে মনবীর সিং যেমন পারফরমেন্স করছে তাতে ভারতীয় ফুটবল সার্কিটে মনবীর সিংয়ের উপযুক্ত রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়াটাও কিন্তু বেশ শক্ত। সেক্ষেত্রে যদি মনবীর সিংয়ের চোটটা গুরুতর হয় এবং তাকে যদি গোটা মরশুমের জন্য ছিটকে যেতে হয়, তাহলে কিন্তু এটা জাতীয় দলের থেকেও মোহনবাগান দলের জন্য বড় একটা ধাক্কা। আর জাতীয় দলে মনবীর সিংকে রিপ্লেসমেন্ট করার জন্য জাতীয় দলের হেড কোচের হাতে অজস্র অপশান কিন্তু রয়েছে, তবে মোহনবাগানের হাতে কিন্তু তেমন একটা কোনো অপশান নেই। কারণ যে কোনো দল থেকে তাদের সেরা প্লেয়ারকে ছিনিয়ে নিয়ে আসাটা মোটেই কিন্তু কোনোরকম সহজ কাজ নয়। তো যাই হোক, আজ মনবীর সিংয়ের এমআরআই করা হবে এবং তারপরেই জানা যাবে তার চোটটা কতটা গুরুতর। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব মনবীর সিংয়ের চোটটা যেন খুব একটা গুরুতর না হয় এবং সে যেন দ্রুত মাঠে ফিরতে পারে। তো যাই হোক, জাতীয় শিবিরের প্রতিটা ক্যাম্প থেকেই কোনো না কোনো প্লেয়ার চোট পাচ্ছেই, আর বিশেষ করে মোহনবাগান দলের যে কোনো এক প্লেয়ারের কিন্তু চোট পাওয়ার বিষয়টা জাতীয় শিবির থেকে নিয়মিত হয়ে এসেছে। সেক্ষেত্রে জাতীয় দলের ফিজিও কতটা সঠিক সেই নিয়েও কিন্তু এখন যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে এবং এর পাশাপাশি শুধুমাত্র কেন মোহনবাগান দলের প্লেয়াররাই প্রতিটা জাতীয় শিবির থেকে চোট পাচ্ছে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়ে গেছে সমর্থক মহলে। তো যাক, আমরা সকলেই আশা করব এরপর জাতীয় শিবির থেকে প্রত্যেকটা প্লেয়ারই যেন চোটমুক্ত অবস্থায় ফিরতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়েছেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।